যে টাকা কামাই করতো সেই টাকা দিয়ে 10-15 কেজি চাল কিনতে পারতো, সাথে আমিষ কিনতে পারতো। একটা রিক্সাওয়ালা যে টাকা কামাই করতো 3 বেলা তার পরিবারের জন্য খাবার জোগাতে পারতো, টাকা বাঁচাতে পারতো। শুধু ভাত না, সাথে আমিষ মাছ মাংস কিনতে পারতো, যেগুলো একটা উৎসব আয়োজন করতে পারতো। আজকে সব শেষ। বস্তিবাসীদের আমি ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। 91 সালে ঘূর্ণিঝড়ে গিয়ে তাদেরকে আমি ঘর করে ফ্ল্যাট বানিয়ে তাদের দিয়ে দিয়েছি। 42 লক্ষ মানুষকে আমি ঘর দিয়েছি, বিনা মূল্যে 2 কাঠা জমি, ঘর এবং বিনা সুদে তাদের ঋণ দিয়েছি, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, কাজ করতে পারে। সেই ঘরগুলি পর্যন্ত নষ্ট করছে। খাল কাটা 11,000 কিলোমিটার খাল, এবং সেই সাথে পুকুর নদী সব মিলে আমরা খনন করে আমাদের সেচের পানি ব্যবস্থা, পরিবেশ রক্ষা করা, এগুলো আমি করে দিয়ে গেছি। রাস্তা, পাকা রাস্তা বানিয়েছি, ওর মধ্যেখান থেকে খাল কেটে নিয়ে গেছে, রাস্তার 2 পাশে খালি নমুনা পেয়ে আছে। খাল কাটার নাম করে আশ্রম প্রকল্পে ঘরগুলি গরিব মানুষ তাদের দিয়েছে, সেগুলোতে মাটি ফেলে তাদেরকে ঘর গৃহহারা করে দিচ্ছে। এগুলি সব নাটক ছাড়া আর কিছু না। আর দেশকে ধ্বংস করার আর একটা পথ, দেশ বিক্রি করা, দেশের মানুষের সর্বনাশ করা, এটাই তাদের কাজ, সেটাই তারা করে যাচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। আর প্রবাসীদের ধন্যবাদ জানাই, আজকে যখন আমাদের দেখতে পাবো জেলখানা চরম ভাবে মানবত জীবনযাপন, এখানে কোনো কিছু দেওয়া মানে না, খাবার দেয় না, কি একটা ওষুধ খায় তাদের সবাই নিস্তেজ হয়ে যায়, পোকা পচা খাবার, থাকার জায়গা নেই। 1.5 লক্ষ আওয়ামী নেতা কর্মীকে তারা গ্রেপ্তার করেছে, আর কয়েক লোক, প্রায় 5-7 লক্ষ তো মামলাই আছে। আমার নিজের একটা বিরুদ্ধে তো প্রায় 600-র উপরে, 627টা মামলা, আর বেশিরভাগ খুনের মামলা, সবাই খুনের মামলা। তোমরা কি খালি খুন করে? এত খুন করলে তো এতজন থাকলো কিভাবে? খুন করলে তো এই সমস্ত স্বাধীনতা বিরোধী আর সন্ত্রাসী জঙ্গিদেরই করতাম, কত করিনি। কারাগার থেকে সমস্ত জঙ্গি সন্ত্রাসী খুনিদের ছেড়ে দিয়েছে বাজারে। আজকে তারা সাধারণ মানুষের সাথে মিশে গেছে। চুরি, ডাকাতি, খুন, হত্যা, রেপ প্রতিদিন চলছে। মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। অথচ এই 15 বছরে 7 মাসে দেশটাকে এত সুন্দর করে গড়ে তুলেছিলাম, বা সারা বিশ্বে 35তম শক্তিশালী অর্থনীতির দেশ। কোভিড-19 আগে আমরা 33তম ছিলাম, তখন এরপরে রাশিয়ার যুদ্ধ, রাশিয়া করে যুদ্ধ, তারপরে কোভিড স্যাংশন, কাউন্টার স্যাংশনের জন্য কিছুটা কমে যায় আমাদের প্রবৃদ্ধি। আমরা 7.25 2023 সালে এভারেজ আমার 6% উপরে ছিল। মাথা পিছু আয় 2,794 মার্কিন ডলার উন্নীত করেছিলাম, আজকে তা কমে গেছে। 18% আমার দারিদ্রের হার, সেটা এখন আবার 25-30% উঠে গেছে। 5% ছিল হতদরিদ্র, আজকে তা আবার 15%-20% হয়ে গেছে। মানে দেশ ধ্বংস যা যা দরকার সবই করে দিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা নষ্ট করে আজকে তারা ক্ষমতাকে ভোগ করে যাচ্ছে, আর আমার নেতা কর্মীদের হত্যা করছে। এই হত্যার তীব্র নিন্দা জানাই। এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয়, পুলিশের নোটিশ জারি করে। অর্থাৎ খুনিরা এখানে জোড়াই হিরো, তারা হলো হিরো, আর যারা নির্যাতিত তারা হলো আসামি। এই চলছে বাংলাদেশে। যারা আজকে এখানে উপস্থিত সবাইকে আমি বলবো যে বাংলাদেশে আজকে যে অনিয়ম, যে সন্ত্রাস, জঙ্গিবাদের আখড়া, আজকে যে দুর্নীতি, দুঃশাসনে মানুষ অতিষ্ঠ, মানুষকে মুক্ত করবার জন্য সকলের সহযোগিতা কামনা করি। আমি ধন্যবাদ জানাই প্রবাসীদের, আপনারা আমাদের দেশের মানুষকে সাহায্য করে যাচ্ছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সত্যের জয় হবে, আর এই খুনিদেরকে একদিন আমরা বিচার করব। আজকে আমাদের সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কমাতে হবে, মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা যদি করতে না পারে, তো এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। ইনশাআল্লাহ জনতার জয় হবে, জনতার শক্তি আবার জেগে উঠবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। খোদা হাফেজ। আপা
আসসালামু আলাইকুম। জি আপা, অসংখ্য ধন্যবাদ। দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এখানে আমাদের সাথে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সকলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। মহান রাব্বুল আলামিন যেন আপনাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করেন। যতদিন আপনার হাতে থাকবে এই বাংলাদেশ, থাকবে মানুষ নিরাপদ, আমরা নিরাপদ থাকব। আমরা যে দুঃখের সাগরে ভাসছি, সেখান থেকে একমাত্র পরিত্রাণ কর্তা হলেন আপনি। আপনি ছাড়া আমরা এই বাঙালি জাতি হিসেবে পরিচয় দিতেও এখন লজ্জাবোধ করি। আমরা চাই দক্ষিণ কোরিয়ার সকল নেতাকর্মীর পক্ষ থেকে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রাব্বুল আলামিন যেন আপনাকে সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত দান করেন। এই মুহূর্তে আপা 1 মিনিট, এই যে আমাদের সম্মানিত ব্যারিস্টার নিজম মজুমদার ভাইয়া আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাচ্ছে। ব্যারিস্টার নিজম মজুমদার ভাইয়া। ধন্যবাদ আপা। আপা আসসালামু আলাইকুম। আপা অনেক ধন্যবাদ, আপনি এখানে আজকে বক্তব্যটা দিলেন। অনেক মানুষ আজকে একদম তন্ময় হয়ে আপনার কথা শুনেছে। আপনি নিজের চোখে দেখলে আপনি বুঝবেন যে সবাই কিভাবে শুনেছে আপনার কথা এবং কত ইন্সপায়ার্ড হয়েছে। আপা, বাংলাদেশের উত্তর একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের উত্তর একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ। আপা অনেক 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 ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। এখানে রণভাই যেই আয়োজন করেছে এবং অন্যান্য নেতারা যে আয়োজন করেছে, এটা দেখে ভীষণ রকমের মুগ্ধ হয়েছি। এখানে এত কাজ ফেলে সবাই আজকে এখানে এসেছে, আপনি তো জানেন এখানকার জীবনযাপন কেমন। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। বাংলাদেশের একটা মাত্র উত্তর, শেখ হাসিনা একটা স্লোগান দিবে সবাই। আপা আপনার স্লোগানটা শুনবেন, তারপর আমরা বক্তব্য শেষ করবো। প্লিজ আপনি একটা স্লোগান দিবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি একটু পরিচয় করে দিচ্ছি। আপা, আমি একটু সবার নাম আপনার সাথে একটু পরিচয় করে দিতে চাই। দক্ষিণ কোরিয়াতে যারা দীর্ঘদিন যাবত যারা এই লড়াই সংগ্রামের সাথে আমাদের সাথে জড়িত আছে, 5ই আগস্টের পরে যারা দেশ এবং কোরিয়া এবং প্রবাসী সবার সাথে যারা মানে কানেক্টেড, তৃণমূলের সাথে যারা কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের মনোর হোসেন মানিক, যুবলীগ নেতা, যুবলীগের সম্মানিত সভাপতি দক্ষিণ কোরিয়া শাখার, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিএম কলেজের সাবেক, বিএল কলেজ, খুলনা বিএল কলেজের সাবেক ছাত্র নেতা, সাবেক সভাপতি যারা মেহেদী হাসান। আমাদের মাঝে আছেন আপনাদের গোপালগঞ্জের সুযোগ্য দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের প্রাণ ভ্রমরা, আমাদের সবার প্রিয় আবু নঈম রাহাত, উনি গোপালগঞ্জের। তারপরে আমাদের মাঝে আছেন গোপালগঞ্জের ডেভিড ইকরাম ভাই, উনি দক্ষিণ কোরিয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, এবং বর্তমানে দক্ষিণ কোরিয়াতে যে আমরা আওয়ামী লীগের যে কর্মকাণ্ড করে যাচ্ছি সেটার অন্যতম ভূমিকা উনি রেখে যাচ্ছেন আমাদের সাথে থেকে। আমাদের মাঝে আছেন সর্দার আব্দুল্লাহ, বিএল কলেজ ছাত্রলীগের নেতা, এবং আমাদের শরীয়তপুরের আমাদের গর্ব, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আজকে 20 বছর যাবৎ দক্ষিণ কোরিয়াতে যত লড়াই সংগ্রাম হয়েছে সবকিছুর সাথে যে জড়িত, সে হলো সাখাওয়াত হোসেন সৈকত। আমাদের মাঝে আছে ইদ্রিস আহমেদ রিপন, ঢাকা কলেজের 1 সময়কার তুকুর ছাত্র নেতা, এবং অন্যান্য বিভিন্ন ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সম্মানিত সহসভাপতি, এবং আমাদের কবি নজরুল কলেজের সভাপতি, ছাত্রলীগের সভাপতি সহ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি শাখার, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের অন্যতম নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়াতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা বিশ্বস্ত ঘাঁটি আমরা এখানে তৈরি করতে চাই, এবং আমরা আজকে শপথ নিতে চাই দক্ষিণ কোরিয়ার পাশাপাশি আমরা নিজস্ব এলাকায়, নিজ নিজ এলাকায় যতটুকু পারি আমরা অসহায় আওয়ামী লীগ নেতাকর্মী যারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, যারা বিভিন্নভাবে জেল জুলুম অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা দাঁড়ানোর চেষ্টা করব। আজকে আমরা এই শপথ নেব সবাই। তো একটা স্লোগান দিবে সবাই, তারপর আজকের আপনাকে আমরা আমাদের অনুষ্ঠান থেকে আরেকবার
হাসিনা আসবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি দেখো ভাই, হাসিনা ভয় না। জয় বাংলা, জয় বাংলা। দক্ষিণ কোরিয়ায় আওয়ামী মোবাইল নেতা শেখ মুজিব, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ। শুভ 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 দিন, জন্মদিন আওয়ামী লীগের জন্মদিন, শুভ শুভ দিন, হ্যাপি 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 ডে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আপা অনেক ধন্যবাদ, সবাই অনেক আনন্দিত, অনেক প্রফুল্লিত হয়েছে আজকে। আপনাকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। এটা আবার 3 নম্বর সভা। জি 3 নম্বর জনসভা আপার সকাল 7টায় শুরু করছি হ্যাঁ জি কানাডা, জি তারপরে তোমার জি আপা আপনি কালকে তো কথা বলার সময় বলছেন যে অনেক ব্যস্ত, তো আপনি সময় দিয়েছেন এই জন্য ধন্যবাদ। আপা কথা বলেন, সবাই শুনছে। ক্যালিফোর্নিয়াতে কথা বললাম, জি তো ক্যালিফোর্নিয়াতে কথা বললাম, এখন তোমাদের সঙ্গে জি মানে এটা হলো 3 নম্বর। আর আরো 3-4টা আছে, আবার 3:30টার সময় জি আমাদের জেলার, তারপরে আবার 9টা রাত্রে 9টা রাত্রে আমাদের শ্রমিক লীগের সাথে মিটিং, ওটাও 2 ঘন্টা 3 ঘন্টা চলবে। আপা আপনি তার মাঝখানে তো আরো অনেকগুলো আছে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। তোমার শুভেচ্ছা। আপা একটা কথা যে এই 7 খুনের বিষয়টা, এটা প্রতিবাদ করতে হবে এবং এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। আপা আপনি এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 20 ঘন্টা 22 ঘন্টা জেগে থাকেন, প্রোগ্রাম করেন, এইটা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা যখন ক্লান্ত হই আমরা কিন্তু বলি শুধু যে আপা যদি পারে আমরাও পারবো, এইটা আমাদের জন্য অনুপ্রেরণা। আপা আপা অনেক ধন্যবাদ। আচ্ছা, আপা 500 কিলোমিটার দূর থেকে এসছে আপনার বক্তব্য শোনার জন্য, 500 কিলোমিটার দূর থেকে এসছে। আপা এইখানে যারা উপস্থিত আছে বেশিরভাগই আমাদের ইয়াং ছাত্র নেতা, এদের উদ্দেশ্যে আপা আপনি কালকে যেটা বলছেন এদেরকে আবার বলে দেন যে সবাইকে 2-3টা করে আইডি বানাতে হবে। দক্ষিণ কোরিয়া স্যামসাং এর দেশ, মোবাইল আছে সবার, সবাই আওয়ামী লীগের প্রচার প্রচারণা আমাদের করতে হবে। আমাদের পক্ষে বাংলাদেশের কোনো সাংবাদিক লেখে না, কোনো পত্র পত্রিকা আমাদের নিউজ করে না, আমরা প্রত্যেকেই সাংবাদিক। আমরা এই যে বাংলাদেশে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মানুষকে গুম করা হচ্ছে, মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এগুলি আমরা নিজেরা বিশ্ববাসীর কাছে তুলে ধরবো, বিশ্ব মানবাধিকারের কাছে তুলে ধরবো, বিশ্ব বিবেকের কাছে আমরা বিচার রাখতে চাই এবং বিশ্ব বিবেকের কাছে আমরা এটা বিচার রাখবো। ধন্যবাদ আপা, আপনি কিছু বলেন এদের উদ্দেশ্যে? আমি তো এতক্ষণ বক্তব্য দিলাম, আমি আবার নতুন কি বলবো? আচ্ছা ধন্যবাদ আপা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনি জি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে বাইরে কেউ যাবেন না, কেউ বাইরে যাবেন না, সবাই ভিতরে থাকেন। এই যে আমাদের বিশেষ অতিথি জনাব উনি লন্ডন থেকে এসেছেন আপনাদের সাথে কুশল বিনিময় করার জন্য। উনি 5 আগস্টের পরে লন্ডন থেকে আমেরিকা থেকে বাংলাদেশ থেকে মিডল ইস্টের সকল দেশ যেখানে জয় বাংলা ধ্বনি আছে, উনি সেখানেই ঘুরে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন জয় বাংলার মানুষদেরকে ইন্সপায়ার করার জন্য, উৎসাহিত করার জন্য। আজকে আমরা আমাদের বিশেষ অতিথির বক্তব্য জনাব ব্যারিস্টার মিজানুর মজুমদার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। কেউ নড়াচড়া না করে সবাই জায়গায় বসেন, একটু প্লিজ সবাই বসেন, প্লিজ বসেন। হ্যাঁ সবাই কিন্তু আমাদের মিজান ভাই বক্তব্য রাখার পরে আমাদের অনেক সবাই আসলে অনেক ক্ষুধা লাগছে, আমার নিজের অনেক ক্ষুধা লাগছে, তা আসলে আমরা খাওয়া করবো। আপনারা আমাদের মিজান ভাই কিছু কথা বলার পরে আমাদের অনুষ্ঠান শেষ করবো। সময় বন্ধুরা, তারপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আজকে অনুষ্ঠানের সংগ্রামী বিশেষ অতিথি, যিনি 2024 সালের 5 আগস্টের পর থেকে অনলাইনে এবং বিভিন্ন দেশ ঘুরে আমাদের পরিবারকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব এবং কাজ করে চলেছেন। এবং আজকে তার ধারাবাহিকতা আমাদের দক্ষিণ কোরিয়াতে নেত্রীর নির্দেশেই দক্ষিণ কোরিয়াতে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করতে তিনি আমাদের মাঝে এসেছেন। তো এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠান সম্মত বিশেষ অতিথি, বিশিষ্ট লেখক
গবেষক ও সলিসিটর ব্যারিস্টার গোলাম মারুফ নিজিম মজুমদার ভাইকে আমি বক্তব্য রাখতে অনুরোধ করছি। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! কষ্ট লাগবে না, ঠিক আছে ঠিক আছে। শুভেচ্ছা স্বাগত! দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা! আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা! জয় বাংলা! একটু সবাইকে বসতে হবে, একটু প্লিজ বসতে হবে, তাহলে আমি মনে হয় 5 মিনিট একটু কথা বলতে পারবো। আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন আমার মনে হয় সিটে গিয়ে একটু বসেন। আর আপনারা যারা মোবাইল টিপছেন, মোবাইলের দিকে তাকা আছেন পিছনে, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে, কেমন? আপনারা একটু এদিকে তাকান, তাহলে মনে হয় আমরা বক্তব্য দিতে পারি। অল্প একটু কথা বলবো, বেশিক্ষণ বিরক্ত করবো না আপনাদেরকে। আমি আপনাদেরকে আমার যেটা নর্মালি যেটা হয়, আমি যখনই যেখানে যাই, বক্তব্য দেই, কথা বলি, সেইখানে আমার কাছে মনে হয় যে একটু ইন্টারাকশন করা দরকার। যারা দর্শক যারা আছেন, আপনারা যারা একদম পেছনে বসে আছেন, আপনারা একটু সামনে আসতে পারেন। আপনারা কথা শুনতে পাচ্ছেন তো মনে হয় না? যারা পেছনে আছেন, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমাকে আমরা মনে হয় মোটামুটি গত 16 বছর ধরে একটা শব্দের সাথে এমনভাবে পরিচিত হয়েছি, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনাকে বারবার ওই একটা কথা বলে আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করা হচ্ছে আপনি আসলে তাই। সেটা হচ্ছে আমাদের দেশে যদিও খুবই ভুলভাল ভাবে বলে, ফেসিস্ট বলে, আসলে শব্দটা হচ্ছে ফেসিস্ট। কেমন? এই শব্দটা আপনারা গত 16 বছর ধরে নিশ্চয়ই সবাই শুনেছেন, ফেসিস্ট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফেসিজমের, আপনারা যদি কখনো ইন্টারনেটে সার্চ করেন কিংবা অ্যাটলিস্ট চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে ফেসিজম জিনিসটা কি, সবার আগে যার নামটা পাবেন সেটা হচ্ছে বিএনপির নাম পাবেন। মানে বিএনপি বলতে ওরা বিএনপি বলবে না, ন্যাশনালিস্ট পার্টির কথা বলবে, যারা প্রচন্ড আলট্রা ন্যাশনালিস্ট। যেই দলটা বন্দুকের আগা দিয়ে শুরু করেছে, বন্দুকের নল দিয়ে শুরু করেছে, যেই দলটার নামের মধ্যে রয়েছে ন্যাশনালিস্ট, অর্থাৎ আমরাই সবকিছু, আমাদের বাইরে আর কেউ নাই, কল্পিত শত্রু তৈরি করা, সেই দলটা আমাদেরকে 16 বছর ফেসিস্ট বলে গেছে। আর আমরা মাঝখান থেকে যেটা করেছি যে আমাদের এত কবি, সাহিত্যিক, গায়ক, গায়িকা থাকার পরেও খুবই আনফরচুনেট যে এই ব্যাপারগুলোকে আমরা কখনো ডিফেন্ড করতে পারিনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তার বক্তব্য শুনলেন। এরপর আমার মনে হয় না যে খুব বেশি বক্তব্য আপনাদের সামনে দেওয়ার রয়েছে, বাট শুরুতে আমি কয়েকটা জাস্ট 3-4টা পয়েন্ট বলে আমি শেষ করব। প্রথম যে ব্যাপারটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে ফেসিজম। আপনারা যদি একটু তাকান, সেটা হচ্ছে এমন যে ফেসিজমের একটা বড় ব্যাপার হচ্ছে অন্যকে কথা বলতে দিবে না, কথা বলা যাবে না। এমনকি এমন একটা ঘটনা গতকালকে ঘটেছে, আমি জানি না আপনারা সেটা লক্ষ্য করেছেন কিনা। সেটা হলো তুরাগের পানিতে পুরো লাল হয়ে গেছে, এটা নিয়ে আমরা সবাই কথা বলেছি। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাদের ভেরিফাইড পেজ থেকে বলেছে এইটা নিয়ে যদি কেউ কোনো কথা বলে, এইটা নিয়ে যদি কোনো পোস্ট দেওয়া হয়, তাহলে তাকে গ্রেফতার করা হবে। অর্থাৎ 1975 সালের পরে, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে ওই হত্যার কথা বলা যেমন অপরাধ ছিল, ইন্ডেমনিটি অধ্যাদেশ করে এই তুরাগের জলে লাশ ভেসে উঠেছে, সেইটা বলাও আপনার জন্য এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি আমাকে বলেন তো, যদি এইটা ফেসিজম না হয় তাহলে আসলে ফেসিজমটা কি? রাত্রের 11টার পরে, 10টার পরে গত 16 বছর আমি আসিফ নজরুলকে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের পিন্ডি চটকাতে। আমি গোলাম মাওলা রনিত, যদিও এখন আমাদের যে যা বলা হয়তো আমাদের পক্ষে অনেক কিছুই যায়, রাত্রে 10টার পরে, 11টার পরে আমাদের বিপক্ষে যেসব কথাবার্তা হতো, এমনকি আমি গতকালকে বেশ কয়েকজন সাংবাদিকদের সাথে কথা বলেছি যারা এমনও বলেছেন যে ভাই আপনাদের বিরুদ্ধে এত কিছু বলতাম কিন্তু কখনো গ্রেফতার হতে হয়নি, কখনো ডিজিএফআই এর অফিসে যেতে হয়নি, কখনো কারো হুমকি ধামকি কিচ্ছুর মুখে পড়তে হয়নি। অথচ এখন দেখেন এমনও ঘটনা ঘটেছে 5ই আগস্টের পর, আমি জানি না আপনারা সেটা দেখেছেন কিনা, কয়েকটা রেস্টুরেন্টে ঢুকে আপনার এই তৌহিদি জনতা নামে এরা ঢুকেছে রেস্টুরেন্টে, সেখানে বলেছে যদি গরুর মাংস সেখানে বিক্রি না করা হয় এটা ভারতের ষড়যন্ত্র। আপনি জানেন যে স্টার কাবাব নামে একটা কাবাব ঘর আছে বাংলাদেশে, জানেন তো নিশ্চয়ই।
সেইখানে যাতে সব ধর্মের লোকেরা যেতে পারে সেই কারণে তারা আপনার গরুর মাংস রাখে না। তাদের ওখানে গিয়ে বলেছে এটা হচ্ছে ভারতের প্রতিষ্ঠান। তো এইটা যদি ফেসিজম না হয় তাহলে ফেসিজম কোনটা আসলে? আপনাকে কথা বলতে দেবে না, আপনাকে মেরে ফেলবে, আপনাকে খুঁজতে এসেছে কারণ আপনি আওয়ামী লীগ করেন, আপনি ছাত্রলীগ করেন। বাই দ্য ওয়ে, এই 5ই আগস্টের পরে বাংলাদেশে সবচাইতে যারা স্যাক্রিফাইস করেছে, যাদের রক্তে এরকম এই টকটকে এই যে চেয়ারগুলোর মতো লাল হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আজকে আপনি সুমনকে দেখেন, বাচ্চা একটা ছেলে, ও মনে হয় কোন একটা দোকানে কাজ করতো, তার বাবা বলেছে গরিব সন্তান, বাবা বলেছে ছোট বাচ্চা ছেলে। কে বলে যে জিরা আমাদের সাথে নাই? আমি তো দেখছি এই যে পেছনে বসে আছে এই ছেলে পেলেগুলো, এগুলো তো সবগুলোর বয়স আমার মনে হয় 22-23 বছর, 24 বছর, সব জেনজি এখানে। তাহলে এই কথাটাও কিন্তু আমাদের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমি দেখতে পাচ্ছি পেছনে ছেলেদেরকে, একটি চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ওরা যে বলছে যে জেনজিরা একটা প্রজন্ম আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, এটা আমরা বলবো না। আপনারা বলেন যে আমি জেনজি, আমি আওয়ামী লীগ করি, আমি জানজি এইভাবে বলবেন। আপনি বলবেন যে আমি জেনজি, আমি আওয়ামী লীগ করি। কারণ এই কথাটা, কারণ ফেসিজমের একটা বড় ব্যাপার হচ্ছে ফেসিজম আপনার কানের মধ্যে বারবার বলতে থাকবে, আপনাকে বিশ্বাস করাবে, আপনাকে বারবার বলবে। আমি ওই জালালউদ্দিন রুমির একটা গল্প পড়েছিলাম এমন, যে কিছু ছাত্ররা ক্লাস করবে না, তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের শিক্ষককে, যে শিক্ষক ক্লাস না করলে পিটুনি দেয়, ক্লাসে যেতেই হয় তার ক্লাসে, তারা সিদ্ধান্ত নিয়েছিল এমন যে ওই শিক্ষককে তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে 50 বার বলবে, স্যার আপনাকে দেখে অসুস্থ লাগছে। ওই শিক্ষককে এরকম 50 বার বলা হয়েছে, সব ছাত্ররা মিলে এই বুদ্ধি বের করেছে। ওই শিক্ষক 50 বারের সময় সে আসলেই বোধ করেছে সে আসলে অসুস্থ, অর্থাৎ তাকে এটা বিশ্বাস করানো হয়েছিল সে অসুস্থ। আপনাকে বিশ্বাস করানো হচ্ছে যে কোনো জেনজি আমাদের সাথে নাই। আমি তো এখানে দেখতে পাচ্ছি সবই জেনজি, মানে সামনের সারি বাদে আমি তো সব ইয়াং ছেলেমেয়েদেরকে দেখতে পাচ্ছি। ফলে আপনারা যদি এক একটা প্রচার মাধ্যম, প্রচার যন্ত্র না হন এবং না বলেন বুকে হাত দিয়ে যে আমি জেনজি, আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করি। এই যে তুরাগের জলে আজকে লাশ ভেসে উঠেছে, অনেকেই বলে যে আমরা প্রতিশোধ নিব, আমরা লাশ টাঙিয়ে রাখবো। আমি এটা বলি না এবং কাউকে বলতে এটা উৎসাহিত করি না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কারো লাশ টাঙিয়ে রাখার দল না, আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠী না। আমরা যা করব সেটা হচ্ছে বিচার। কিন্তু এই বিচারটা কিসের বিচার? সাক্ষী আসবে, ওই আপনার অমুক তারিখে আপনার 50 দিন পরে আরেক সাক্ষী, 40 দিন পরে আরেক সাক্ষী না। এইবার বিচার হবে 3 দিনে, 7 দিনে, 15 দিনে বিচার হবে। আমরা কত লক্ষ তদন্তকারী কর্মকর্তা দরকার হয়, তত লক্ষ দরকার হলে আইন চেঞ্জ করব, যে একটা মামলার যদি আয়ও থাকে, একজন নিয়ম থাকে, সেটার জন্য 100 জন আয়ু নিয়োগ দেওয়া হবে, বিচার শেষ হতে হবে। কারণ কালচার অফ ইম্পিউনিটি এই দেশের বিস্ফোরা। হোয়াট ইজ কালচার অফ ইম্পিউনিটি? বিচারহীনতার সংস্কৃতি। ফিদেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন যে আপনি আপনার এই 4-5 হাজার লোককে মেরে ফেলেন নাই? বঙ্গবন্ধু খুবই অবাক হয়ে বলেছিল, ইওর এক্সেলেন্সি আমি আমার লোকদেরকে মারবো কেন? বলে আপনি ওই পাকিস্তানি প্রশাসন দিয়েই দেশ চালাচ্ছেন। বলে আমি তাদেরকে বিশ্বাস করি। কেন? আমি বাঙালিকে ভালোবাসি। বঙ্গবন্ধু বাঙালিকে ভালোবাসতো বলেই ওই সময় কাউকে হত্যা করে নাই। আজকে বলতে দ্বিধা নাই যে অন্যান্য রাষ্ট্রনায়করা এই ধরনের ঘটনাতে এসে 50-60 হাজারকে যখন মেরে ফেলেছে, এটা তখন লাইনে এসেছে। কিন্তু আমরা আওয়ামী লীগ এমন কোনো কালেই ছিলাম না। আমরা বিচারে বিশ্বাস করি। আজও তুরাগের জলে যখন আমাদের নেতাদের, আমাদের বাচ্চাদের, আমি বাচ্চা বলবো, নেতা তো বলবো না, বাচ্চা বলবো, আমাদের সন্তান, আমার ছেলের বয়সী সুমন, তাদের লাশ যখন ভেসে থাকতে দেখি, যেই ছেলেটা জোবায়ের 15 মাস জেল খেটেছে ফেনীতে, ছাগল নাইয়ার, ও তো জেলেই ভালো ছিল, জেল থেকে আসার পরে ওর হাত কেটে ফেলেছে, ওকে কুপিয়ে মেরে ফেলেছে। আমরা মাঝে মধ্যে মনে হয় যে যখন ক্ষমতায় যাব, আমরা যখন চেষ্টা করব যে তোমরা
এই কিছু করো না, নৈরাজ্য করো না, এনার্কি করো না, আমরা জানি না যে আমরা কেমনে থামাবো। আমি মাঝে মধ্যে এটা চিন্তা করি যে আমরা থামাবো কিভাবে। যেই কষ্ট, যেই অপমান, যেই লাঞ্ছনা আমাদেরকে দেওয়া হয়েছে, একটা ভয়ঙ্কর ব্যাপার। ফলে যেই কথাটা আপনাদেরকে শুরুতে বলেছি যে যখনই আপনাকে বলা হয় ফেসিস্টের দোসর, তার সাথে প্রশ্ন করবেন তোমার নাম ন্যাশনালিস্ট কেন, তোমার দলের নাম ন্যাশনালিস্ট কেন, তুমি কল্পিত শত্রু বানিয়েছো ভারতকে, ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি, মসজিদে উলুধ্বনি হয়েছে, একটা চুক্তি দেখাও তো। আচ্ছা, আপনাদের জন্য আমি এখানে তো দেখাতে পারবো না, পড়েও শোনাতে পারবো না, কিছু পয়েন্ট বলবো। এটা ট্রেড ডিল, আমি এটা নিয়ে এসেছি আপনাদের জন্য, জাস্ট 4-5টা পয়েন্ট বলবো। আপনারা জানেন এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনারা এই ট্রেড ডিলটা কজন পড়েছেন এখানে? আমি জেনজিদেরকে একটু জিজ্ঞেস করি, পেছনে যারা আছে কজন পড়েছেন? সত্যি কথা বলবেন, না পড়লেন নাই, কোনো সমস্যা নেই, পড়েন নাই। এখানে শখানিক লোক আছে। দেখেছেন আমরা কিভাবে পরাজিত হই, আমরা হেরে যাই কিভাবে। আমি ওই আপনার লন্ডনে দেখেছি, বলে বাদাম দিবে, হোয়াট ইজ বাদাম, মারবে, কাটবে, হাসনাতে এসেছে। আমি কিন্তু কিছু মারামারিতে বিশ্বাসী না, এগুলো অশিক্ষিত মূর্খদের কাজ। আমার কথা হচ্ছে ওকে বুদ্ধি দিয়ে পরাজিত করতে হবে, ওকে ডিবেটের ডাক দেন। ওই অক্সফোর্ড ইউনিয়নে এসেছে, বলেন আমার সাথে ডিবেট করেন, বলেন এই ট্রেড ডিলের কথা জিজ্ঞেস করেন তাকে। আপনি জানেন যে আপনার দেশে কাস্টমসে কোন কোন দেশে পণ্য যায় সেটা আমেরিকাকে জানাতে হবে। আপনার দেশে গরুর মাংস ঢুকবে, আপনি কোনো টেস্ট করতে পারবেন না। আপনার দেশে পর্ক বা শুয়োরের মাংস আসবে, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আসতে পারে, আমাদের দেশের অনেক 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 জায়গা আছে খায়, ঠিক আছে, অনেক ডিপ্লোম্যাটস আছে, আমি সেটা নিয়ে কোনো প্রশ্ন করব না। প্রশ্ন করব যে আমার দেশে একটা পশুর মাংস ঢুকবে, আমি পরীক্ষা করতে পারবো না, আমি এটাকে সেফলি আমার দেশে ঢুকাতে পারবো না। কিন্তু আমি যখন আমেরিকাতে যাই, নিউজিল্যান্ডে যাই, সিডনিতে যাই, সেখানে বলে আমাকে পোল্ট্রি আমি ঢুকতে পারবে না আমার এখানে টেস্ট ছাড়া। এমনকি আমার জুতার মধ্যে যদি সামান্য একটু কাদা থাকে, নিউজিল্যান্ডে আপনাকে সেই জুতা নিয়ে ঢুকতে দিবে না, ওই জুতা পরিষ্কার করে ঢুকতে হবে। আমি জানি না আপনারা কজন জানেন সে কথা। আমাদের দেশের কি কি আইন হবে, সেই আইনের কথা বলা আছে, এইভাবে আইন হতে হবে। কোনোদিন শুনেছেন যে আরেকটা দেশ বলে দেয় যে আইনটা এমন হতে হবে? এই কারণে আপনারা যেহেতু পড়েন নাই, প্রত্যেকে এইটা শপথ নেন। আমি বলবো না আজকে রাত্রে গিয়ে পড়বেন, আমি শিওর যে আপনারা রাত্রে গিয়ে পড়বেন না, কিন্তু আপনারা এটা ডাউনলোড করবেন, নেক্সট 7 দিনের মধ্যে বসে বসে পড়বেন। আপনারা কাজে যাচ্ছেন, ট্রেনে, টিউবে, গাড়িতে বসে বসে পড়বেন, দাগাবেন একটা মার্কার নিয়ে। তারপরে একটা কাজ করবেন, এখানে যতগুলো মানুষ আছে তাদের মধ্যে 10 জন মানুষ যদি এই ট্রেড ডিল নিয়ে একটা ভিডিও বানায়, 10টা মিডিয়া তৈরি হলো। অবশ্যই আমি স্ট্যাটাসে আমার পেজ এটা দিয়ে দিব, আমি রণভাইয়ের কাছে দিয়ে দিব, যেহেতু আমার পেজটা তো দিবই, প্লাস আমি ব্যক্তিগত পর্যায়ে দিব যাতে আপনাদের কাছে এটা শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের ঔষধ শিল্প, আমি নিজে ইংল্যান্ডে দেখেছি, আমি ইংল্যান্ডে থাকি, প্যারাসিটামল, আমরা বেস্ট প্যারাসিটামল বানাই। আমাদের দেশে আমেরিকার ঔষধ আপনার ট্যাবলেট আসবে, আমরা কিছু করতে পারবো না। কেন জানেন? ওদের যেই নিয়মে ঔষধ আসার, এগুলো আমি কিন্তু আপনাদের সাথে কোনো রূপকথার গল্প বলছি না যে দূর এগুলো বানা বলতেছে মনে উনি, এইখানে তাই লেখা আছে। অ্যাটলিস্ট আমি যদি ইংরেজি ভুল না বুঝে থাকি, আমার কাছে বাংলাটাও আছে, আপনার চ্যাট জিপিটি তো এখন অনেক ইজি হয়ে গেছে, বলবেন অনুবাদ করে দেওয়ার জন্য, অনুবাদ করে দিবে, খুবই সহজে অনুবাদ করে দিবে আপনাকে। গাড়ির খুচরা যন্ত্রাংশ ঢুকবে, আপনি প্রশ্ন করতে পারবেন না। বাংলাদেশে টিভির যেই আইপি রাইট আছে সেটা আমেরিকার স্টাইলে হতে হবে, লেখা আছে। আপনি কোনো ধরনের জাহাজ ডাইরেক্ট কিনতে পারবেন না, আপনাকে আমেরিকা থেকে কিনতে হবে। তো আমি যদি চায়না থেকে জাহাজ কিনি, আমার লাগে 600 কোটি টাকা, লেটস সে, একটা উদাহরণ দেই। আমেরিকা থেকে আমি যখন কিনবো, আমাকে কিনতে হবে 700, 800, 1200 কোটি টাকা দিয়ে। কেন ভাই? আমি কোনো কমিউনিকেশন যন্ত্র কিনতে পারবো না, একদম শেষের দিকে আছে। আমি রাশিয়া থেকে কোনো রকমের ডিজেল, পেট্রোল, তেল কিনতে পারবো না। এখন
এই এই যে ঘটনাটা হলো, আমরা কয়জন বলেছি যে বিক্রি করে দেওয়া হয়েছে? সারাটা জীবন মন্ত্রের মতো শুনেছি ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি। আজকে যখন সত্যিকার অর্থেই দেশ বিক্রি হলো, খেয়াল করেছেন যে আসিফ নজরুলের মতো এই সারমেয় শাবকরা একটা শব্দ উচ্চারণ করেনি? বলেছে? বলে নাই। আজকে যখন আপনার পোর্ট দিয়ে দিল তথাকথিত ডেনমার্কের কাছে, ডেনমার্ক আমাদেরকে পোর্ট দিয়ে কি করবে? আপনাদের নিশ্চয়ই এতটুকু মগজ আছে এটা বোঝার জন্য যে ডেনমার্ক নাথিং টু ডু উইথ আওয়ার পোর্ট। এই ডেনমার্ক এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে আমেরিকা। কারণ আপনারা জানেন যে প্রথম আলোতে আমরা দেখেছি সাবমেরিন, এই আপনার বঙ্গোপসাগরে এখানে আমরা ড্রোন পেয়েছি, অর্থাৎ যেটা পানির নিচে যায়, সাগরের নিচে যায়, তারা মাপছে। কারণ আমাদের এখানে বলা হয়ে থাকে যে বঙ্গোপসাগর ভবিষ্যতের জন্য ডাবল বাংলাদেশ হতে পারে, মানে এইটার চর যেটা জাগে, যেটাকে বলে খনিজ সম্পদ আছে। আমি একটা বই লিখছি 5ই অগাস্টের নেপথ্যে, এইটা লিখতে গিয়ে আমাকে অনেকগুলো সাক্ষাৎকার নিতে হয়েছে। তো আমি নাম বলবো না এখনই, ওটা বইয়ের জন্য এক্সক্লুসিভ থাকুক। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে চাকরি করতেন, তার আমি প্রায় 6-7 ঘন্টা ইন্টারভিউ নিয়েছি। আমি জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনাটা কি হয়েছিল, মানে শুরুটা কিভাবে হলো? বলে ওরা বঙ্গোপসাগরের 15টা ব্লকই নিতে চেয়েছিল। এখানে মনে হয় 15টা ব্লক আছে না 21টা ব্লক আছে। আমার ওই নোট খাতাতে দেখলে আমি বুঝবো তখন। কাকে দিতে হবে? আমেরিকাকে। তো মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আমি একটা রাষ্ট্রকে সব ব্লক দিব না। কেন দিবেন না? কারণ তিনি জানেন, দেখেন খেয়াল করেন, রাষ্ট্রনায়ক কাকে বলে? মানে সারাক্ষণ খালি ওই এই মূর্খদের, এই টোকাইদের কথাবার্তা শুনছেন তো, একটু এটা শোনেন যে রাষ্ট্রনায়ক কাকে বলে। উনি কেন দিবেন না জানেন? কারণ উনি জানে যে বাংলাদেশ এই বঙ্গোপসাগর থেকে এগুলো উত্তোলন করতে পারবে না, আমাদের ইকুইপমেন্ট নাই। ফলে উনি 4টা-5টা রাষ্ট্রকে এঙ্গেজ করেছেন যাতে একটা রাষ্ট্র এসে সবকিছু দখল না করতে পারে। বোঝা গেল ব্যাপারটা? সুতরাং এইটার জন্য আমেরিকা খুব নাখোশ ছিল। উনি আপনার বোয়িং কিনবেন না, কারণ আপনারা জানেন যে ওই যে মালয়েশিয়ার বিমান ক্র্যাশ করেছে, নানান জায়গাতে বিমান ক্র্যাশ করেছে। উনি দেখলেন এয়ারবাসটা সেফ। এয়ারবাস হচ্ছে আপনার ইংল্যান্ড, ফ্রান্স আর আরেকটা কান্ট্রি মিলে বানায়, মানে ওদের ইঞ্জিনটা বানায় এয়ারবাস কোম্পানি, আর বোয়িং একটা কোম্পানি। আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট আসলেন বাংলাদেশে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, একদিনের সফরে তিনি এসেছিলেন। আপনারা এগুলো যখন এগুলো যখন রিফ্রেশ করবেন বুঝবেন যে কি হয়েছিল। আমার ফোনটাকে একটা জিনিস আপনাদেরকে একটু, আমার ফোনটা যদি প্লিজ আমাকে একজন একটু দেন, আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দেই, এটা আপনাদের জানা প্রয়োজন আসলে এগুলা। আচ্ছা, তো এই এয়ারবাস থেকে তিনি বিমান কিনবেন, এইটা আমেরিকার খুব অপছন্দ হয়েছে। আচ্ছা, আপনারা আপনাদের জীবনে কোনোদিন সলিডারিটি সেন্টারের নাম শুনেছেন? মানে কে শুনেছেন? সলিডারিটি সেন্টার বাংলাদেশে আছে। আমি আবার বলি, সলিডারিটি সেন্টার নাম শুনেছেন? নাম শুনেন নাই কেউ, তাই না? আমেরিকা এদেরকে 2022 সালে $508,000 দিয়েছে বাংলাদেশে। $508,000, $5,08,000 দিয়েছে। আচ্ছা, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ নাম শুনেছেন? নাম শুনেছেন? নাম শুনেন নাই। এদেরকে দিয়েছে $120,000। বলছি কেন এই তথ্যগুলো দিচ্ছি। আচ্ছা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার নাম শুনেছেন কোনোদিন? শুনেছেন, কয়েকজন শুনেছেন, হয় না? এদেরকে দিয়েছে $400,000। কি করবে এরা? এরা বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে কাজ করবে। আচ্ছা, ওই সময় টাকা দিয়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, IRI এর নাম অনেকে শুনেছেন, এদেরকে দিয়েছে $900,000। এইভাবে অদ্ভুত অদ্ভুত সব কোম্পানিকে এনজিও তৈরি হয়েছে, এদেরকে টাকা দিয়েছে। এরা কি করেছে জানেন? ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে, এই যে র্যাপার আছে একজন, ওই যে দেখবেন রাজত্ব নামে একটা র্যাপ সঙ্গীত করে, ওই যে তৌহিদ মনে হয় ছেলেটার নাম, তৌফিক, ওই যে কোক স্টুডিওতে তার গান হয়েছিল, আপনারা অনেকেই চিনবেন। এখন যারা পেছনে বসে আছে ইয়াং ছেলে পেলে, এরা মান্নাদের গান শুনবে না, এরা কাদের গান শুনে? এরা ওই র্যাপ মিউজিকই শুনে। ওরা ওইখানে বিনিয়োগ করেছে, ওইখানে বিনিয়োগ করেছে। ওরা তখন কি বলছে? ওরা তখন দেশের নানান রকমের সমস্যা নিয়ে ওরা গান বানায়। তো এইটা আপনার মগজের ভেতরে ঢুকতে থাকে, মগজের মধ্যে ঢুকতে থাকে, হ্যাঁ তাহলে তো দেশ খুবই খারাপ আছে। এই জায়গাতে বিনিয়োগ করেছে। আমেরিকা
গত 16টা বছর আমাদের মগজ নিয়ে খেলেছে, আমরা বুঝতে পারিনি। আমরা বারবার মনে করেছিলাম যে আমরা মনে হয় সুখে আছি, শান্তিতে আছি, আমরা মনে হয় এই মুক্তিযুদ্ধ স্থাপন হয়েছিল, কিন্তু আমরা কোনোদিন ভাবিনি যে আমরা যে পয়লা বৈশাখ পালন করি, আমরা যে এত কিছু করি, সেগুলোর আড়ালে আরেকটা দ্বিতীয় রাষ্ট্র হয়েছে, দ্য সেকেন্ড স্টেট। যে সেকেন্ড স্টেটে তারা বলে এই দেশে তারা খেলাফত কায়েম করবে। আমরা কিন্তু বাংলাদেশে 95% মুসলমান। আপনি এখানে যারা বসে আছেন, যারা মুসলমান আছেন, তাদের মামি, চাচি, খালা, এদেরকে জিজ্ঞেস করেন তো, এরা কোনোদিন কখনো রাস্তায় গিয়ে বলে নাকি নারায়ে তাকবীর আল্লাহু আকবার? কেউ বলে না। সবাই দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্দর মতো, কোনো ভেজালে নাই। পাশের বাসার কোনো হিন্দু থাকলে, খ্রিস্টান থাকলে কারো কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে কিছু পার্টিকুলার মানুষের। কিন্তু আপনার মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ভারত সবকিছু দখল করেছে। একটা চুক্তি এই পর্যন্ত আসতে পারলো না কেন? আচ্ছা, আমি বক্তব্য শেষ করে ফেলছি। শুধু যাওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটু আগে বলেছি যে আপা, ইউ আর দ্য অ্যান্সার। বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। শুনেছেন তো বলেছি এই কথা? আচ্ছা, আপনারা আজকে এখানে যারা বসে আছেন, তারা প্রত্যেকে রাইট সাইড অফ দ্য হিস্ট্রিতে আছেন। আপনাদের আজকে মনে হতে পারে যে আমাদের ছেলেদেরকে মেরে ফেলছে, কষ্ট করছেন। আমি জানি এখানকার সবার নামে 3টা 4টা 5টা করে মামলা আছে, কিংবা কারো বাবা পলাতক, মা বাসায় ফিরতে পারছেন না, বোন বাসায় ফিরতে পারছেন না। 75 সালে এমন হয়েছে। কিন্তু আপনাদেরকে এই জায়গাতে দাঁড়িয়ে, এই কোরিয়াতে দাঁড়িয়ে আমি একটা কথা দেই, কোনো ইন্সপিরেশনের জন্য কথা দিচ্ছি না, কারণ আমি জানি কি হচ্ছে ভেতরে, এটা আমি জানি। অনেক কথা পাবলিক ফোরামে আমি বলতে পারি না, নানান রকমের ব্লগ আছে। আপনাকে একটা তথ্য দেই, আমেরিকান এম্বাসিতে 2 সপ্তাহ আগে আলোচনা হয়েছে শেখ হাসিনাকে ফিরতে দিব না। এইভাবে খেকে উঠেছে কুকুরের মতো এক লোক, নাম বলবো না। মানে শেখ হাসিনার নাম শুনে সে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গিয়েছে, এক সাদা লোক। তারা একটা রিফাইন্ড আওয়ামী লীগ বানাবে, তারা আরেকটা আওয়ামী লীগ বানাবে। তারা কি করবে? তারা জামাত এবং এনসিপি এগুলো মিলে আর ইউনিভার্সিটির কিছু টিচারকে মিলে আরেকটা সরকার বানাতে চায়। এমনকি তারা ওই বিএনপিকেও আপনার সাইজ করতে চায়। বিএনপি যেহেতু একটা গাধার দল, যেহেতু একটা ছাগল, মানে যত রকমের গরু গাধা অশিক্ষিত মূর্খ ওইখানে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, এরা এগুলা দেখেন, সংসদ সদস্যের নাম কি? হানজালা। আপনি আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কোনদিন শুনেছেন হানজালা কারোর নাম হয় বাংলাদেশে? বাংলাদেশের নাম হতে পারে সাইফুল ইসলাম, আব্দুল করিম, এই যে আমার নাম গোলাম মারুফ মজুমদার। হ্যাঁ, মানে এই টাইপের আমাদের নামের একটা প্যাটার্ন তো আছে, তাই না? কোনদিন শুনেছেন আবু হানজালা? এই অদ্ভুতের এলো থেকে আমাদের যে মাসুদকে মেরেছে বাচ্চার জন্য ওষুধ কিনতে গিয়ে। ও চাপাইয়ের ছেলে তো, ওর ভাষা তো খুব সুন্দর। আমার ওর কথা শুনে চোখে পানি এসে গেছে, আমি চোখ মুছেছি বসে বসে। ও তো এই স্মৃতি কোনোদিন ভুলবে না। না, ও তো ভুলবে না, আমি ভুলে যাব, ও তো ভুলবে না। ও তো প্রতিশোধ নিতে চাবে একদিন। না না, বাংলাদেশ আওয়ামী লীগ বিচার ব্যবস্থা দ্রুততা করবে। মাথায় রাখবেন, কখনো এটা বলবে না যে আমরা একে টাঙ্গাবো, ওকে মারবো, ওকে পুতবো। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কোনো অন্যায় করে না। আপনাদের যত কষ্ট থাকুক, যা থাকুক, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অন্যায় করবে না, বিচার করবে। বিচারের মাধ্যমে আপনারা স্যাটিসফাইড হবেন যে বিচার দ্রুততার সাথে বিচার হবে। তো একটা কথা বলি, যে দলটা এখন এই হানজালাদের দল, এরা এত যে লাফায়, এদের ভোট কত জানেন? গত 60 বছর এদের ভোটের পার্সেন্টেজ জানেন? বসে বসে হিসাব করেছি, 5.30। 20 কোটি নাগরিকের দেশে, 20 কোটি নাগরিকের দেশে 5.30
ছোচরা বলছে আওয়ামী লীগকে শেষ করে দেবে। পাহাড়ের নিচে একটা গরু এসে হাম্বা হাম্বা যেমন করে, কথাটা ওইভাবে শোনা যায়। আমার বক্তব্য আমি এই জায়গাতেই শেষ করলাম, সময় আমাদের একদম শেষ। আমরা ক্ষমতায় আসছি, এই দেশকে আমরা দেখে রাখবো, এই দেশকে আমরা সৃষ্টি করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আমরা শেষ। আমাদের সভাপতি শুধুমাত্র ধন্যবাদ দিয়ে, আসলে সভাপতি আমাদের টাইম 5টা পর্যন্ত ছিল, অলরেডি আমাদের আধা ঘন্টা, এই আমাদের যে টাইম ছিল আধা ঘন্টা বেশি হয়ে গেছে। আর আমরা এই খাবারটা আছে এখানে খাওয়া যাবে না, আমাদের ছাদ আছে, ছাদে আমাদের খাওয়ার জায়গা আছে, এখানে টোটালি খাওয়া দাওয়া নিষিদ্ধ। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ পাশে রাস্তাঘাটে বা পাশে কেউ দাঁড়াতে খাবেন না, ছাদের নির্দিষ্ট জায়গা আমরা সব একসাথে নিয়ে যাই, ছাদের নির্দিষ্ট জায়গায় আমরা খাওয়া দাওয়া করবো। তাই এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতির বক্তব্য এখানে শেষ করার জন্য অনুরোধ করছি। আজকে সভাপতির বক্তব্য রাখবেন দক্ষিণ করে আজকে এই সময় সম্মানিত সভাপতি শেখ হাসিনা সম্মান পরিষদের সম্মানিত সভাপতি এবং দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক, এবং আজকে এই সময়ের যিনি সভাপতিত্ব করছেন তোফাজ্জল হোসেন রানা ভাই আজকের এই সভাপতি বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুভ 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 দিন, আওয়ামী লীগের জন্মদিন, হ্যাপি 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 ডে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ একটা ইতিহাস ঐতিহ্যের নাম, সাফল্য এবং গৌরবের ৭৭ বছর। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে। আজকে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের মাঝে দূর দূরান্ত থেকে আপনারা উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে আজকে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, উনি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রেখেছেন। তাছাড়া আপনারা ইতিমধ্যেই যার বক্তব্য শুনেছেন ইতিপূর্বে, আমাদের সকলের প্রিয় 5ই আগস্টের পরে আওয়ামী লীগের পক্ষ হয়ে, দলের পক্ষ হয়ে একটা যদি বলিষ্ঠ কণ্ঠস্বর সারা পৃথিবীতে যার কণ্ঠস্বর বেশি ওঠে, সে হলো আর কেউ নয়, আমাদের সবার প্রিয় ব্যারিস্টার গোলাম মারুফ নিজুম মজুমদার। ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দক্ষিণ কোরিয়াতে আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। এখানে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, একটু সময় 1 মিনিট কেউ বাইরে যান, 1 মিনিট আমি শেষ করে দেব। আমি সবাইকে সবার উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ এমন একটা দল, এই দলটাকে আইন করে নিষিদ্ধ করবে বা এই দলের অস্তিত্ব বিলীন করে দেবে এমন কোন শক্তি পৃথিবীতে নাই। একটা জাস্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই, দেখেন আমার প্রিয় নিজুম মজুমদার ভাই, ওনার মা ইন্ডিয়াতে চিকিৎসারত অবস্থায় আছেন, ওনার ক্যান্সার হয়েছে লাস্ট স্টেজ, যে কোনো সময় উনি চলে যেতে পারেন। অথচ মাকে মৃত্যু সজ্জায় রেখে উনি এই দলের কাজের জন্য, দেশের কাজের জন্য উনি কিন্তু সুদূর কোরিয়া, আমাদের সুদূর ইন্ডিয়া থেকে কোরিয়া কিন্তু অনেক দূর, সুদূর কোরিয়াতে উনি কিন্তু আসছেন আমাদের সাথে মিটিং করার জন্য, দলের পক্ষে কথা বলার জন্য। দেশে আজকে যে মবের কালচার হচ্ছে, আজকে মানুষের লাশ পানিতে ভাসছে, আজকে বাতাসে লাশের গন্ধ, সেই সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য, মূল্যবান আলোচনা করার জন্য আমাদের মাঝে জনাব ব্যারিস্টার নিজুম মজুমদার আমাদের মাঝে ইতিপূর্বেই মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি সময় সংকীর্ণতা ধরুন, আজকে আমাদের এই হলটার কন্ট্যাক্ট ছিল 5টা পর্যন্ত, ইতিমধ্যেই 5:30 বেজে গেছে। আমি আমার বক্তব্য অন্যদিকে নিব না। আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের ওই দিক থেকে আমি যদি বলতে চাই, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের প্রাণ বাবরা অশোক দাস, আমাদের সবার প্রিয় গিরিজা প্রসাদ ভট্টাচার্য দাদা, সোলাইমান স্বপন, মেহেদি হাসান, আমাদের মাঝে ডেভিড ইকরাম ভাই, সাখাওয়াত হোসেন সৈকত, আমাদের সবার প্রিয় যুবলীগের সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি মনোয়ার হোসেন মানিক, আমাদের মাঝে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার আব্দুল্লাহ এবং রুবেল, ছাত্রনেতা রুবেল সহ আমাদের মাঝে যুবলীগের সাংগঠনিক সম্পাদক
আমাদের শ্রী রতন কুমার দে এখানে উপস্থিত আছেন, এবং ছাত্রলীগের বিভিন্ন এলাকা থেকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য। তাদের মাঝে আমাদের জাহিদ রেজা ভাই, গাজীপুরের কৃতি সন্তান, আমাদের জাহিদ রেজা ভাই এবং খানজু থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ইদ্রিস আহমেদ রিপন এবং শাহাদাত হোসেন আকন্দ, তারা একটি বাস নিয়ে এসেছেন। আমাদের আরজু ভাই সহ আমাদের খানজু থেকে যারা এসেছেন এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবার আমরা একটু গ্রুপ স্বাগত আপনার সবার দিক থেকে খানজু থেকে যারা এসেছেন এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন আজকের এই অনুষ্ঠান এবং সুন্দর এবং সার্থক করার জন্য যারা শ্রমগান দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আসেন পিছনে, সবাইকে নিয়ে আমরা একটা ছবি তুলি, এটা আমাদের স্মৃতি। আমি সবাইকে আজকে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সুন্দর হোক, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আওয়ামী লীগ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।